বিশ্বজুড়ে ভয়াবহ রূপ করোনা ভাইরাসের সংক্রমণের। বাংলাদেশেও সংক্রমণ কমছে না। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছে আমি শামসুজ্জোহা। করোনা ভাইরাসে দেশে আরও 34 জনের মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 2766 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 12,856টি। সবশেষ হিসেবে দেশে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে 3,591 জনের। মোট আক্রান্ত 2,71,881 জন। সবশেষ যে 34 জন মারা গেছেন তার 28 জনই পুরুষ। 24 ঘন্টায় সুস্থতার খবর পেয়েছেন 1,752 জন। মোট সুস্থ 1,56,623 জন। ক্ষণে ক্ষণে সিদ্ধান্তে বদল, সাংঘর্ষিক বক্তব্য, মন্ত্রণালয় অধিদপ্তরের কাদা ছোড়াছুড়িতে টালমাটাল স্বাস্থ্য খাত। ডিজি পরিবর্তনে আরও প্রকট সমন্বয়হীনতা। চলছে দুর্নীতির তদন্ত, ঘুরে ফিরে বহাল অভিযুক্ত কমিটির সদস্যরা। বন্ধ নিয়মিত স্বাস্থ্য বুলেটিন, বাগড়া অনিয়মের বিরুদ্ধে অভিযানে। সব মিলিয়ে কি হচ্ছে স্বাস্থ্য খাতে, কেনই বা হচ্ছে? উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। করোনা সংক্রমণের শুরুতেই আলোচনায় স্বাস্থ্য খাত। সংক্রমণ মোকাবেলা আর সুচিকিৎসার দায়িত্ব নিয়ে ফ্রন্টলাইনে স্বাস্থ্য অধিদপ্তর। সরকার যত ব্যবস্থাই নিক না কেন, মন্ত্রী ডিজির বেফাস মন্তব্যে গোড়া থেকেই সমালোচনায় এ খাত। মাস গড়াতেই সামনে আসে মাস্ক, পিপি সহ চিকিৎসা সরঞ্জাম নিয়ে লুটপাট, সাগর চুরির অভিযোগ। ততদিনে পরীক্ষার নামে চলছিল রিজেন্ট জেকেজির প্রতারণা, জালিয়াতি। নামে বেনামে মেয়াদ ফুরনো লাইসেন্সে ও সব চলতেও দিয়েছে অধিদপ্তর। সবশেষ ব্যর্থতা, সংক্রমণ ঠেকাতে জোন ধরে লকডাউনের উদ্যোগ। সচিব পদে রদবদল, বিদায় নেন বিতর্কিত মহাপরিচালক আবুল কালাম আজাদ। নতুন ডিজি বা ভারপ্রাপ্ত ডিজি নিয়োগেও কাটেনি সংকট। দুর্নীতির দায় আমাদের সবার, আমরা সবাই এই দুর্নীতির অংশ। অনিয়ম ঠেকাতে করা হয়েছে টাস্ক ফোর্স। একই সঙ্গে বহাল অভিযোগ ওঠা আগের সব কমিটি, সঙ্গে সদস্যরাও। পাত্তা পায়নি জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ। কমিটি করেছে, কমিটি গুলোকে কাজ করতে পারছে না। হঠাৎ করে তার উপর মাথায় একজন চাপাই দিল একজন অ্যাডিশনাল সেক্রেটারি। আমরা কমিটির সবাই একটু মানে কি বলবো আর কি, হতোদ্যম হয়েছে আর কি। এইভাবে তো হয় না। সহযোগিতা মানে তো আর চাপায় দেওয়া না। কমিটি তো ভাঙা ঘরের মধ্যেই আছে, কাজ করবে। ঈদের 3 দিন আগে হোটেল ছাড়তে বলা হয় করোনার দায়িত্ব পালন শেষে আইসোলেশনে থাকা চিকিৎসকদের। একই সময় আরেক আদেশ, অনুমতি ছাড়া অভিযান নয় হাসপাতালে। বন্ধ করা হলো নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। গণমাধ্যমে কথা বলতেও অনীহা অধিদপ্তরের। একটা জাতীয় ডায়ালগ করত, সকলকে ডেকে, যে আমরা কোথায় কোথায় ভুল করেছি, কোথায় কোথায় গ্যাপ আছে এবং সামনে আমাদের কি করা উচিত। আমরা সেটারও কোনো নজির দেখছি না, বরঞ্চ আমরা আরো সুবিশাল নিরাপত্তা দেখছি অধিদপ্তরে। আপনারা সব ছেড়ে ছুড়ে দিয়ে বাসায় যান, আমরাই সব করবো তা বলছি না, কিন্তু মাঝখানে এমন এমন কাজ করবেন না যাতে আমাদের কাজের অসুবিধা হয়, দেশের লোক এর ভোগান্তি বাড়ে। তারা ধরে নিচ্ছেন যে বোধহয় কোভিড শেষ হয়ে গেছে, এই সংক্রমণ আর দেশে নাই, সবাই ভালো হয়ে গেছে। নিয়োগের 17 দিন পর ভারপ্রাপ্ত করা হয় নতুন মহাপরিচালককে। 2 প্রজ্ঞাপনে একই স্মারক নম্বর, অথচ স্বাক্ষরকারী আলাদা দুজন। ধরেন যে বিষয়গুলো যে সমাধানের যে জায়গা, সে জায়গা তো আপনার যারা হ্যান্ডেল করতেছে, যারা এটা মূল চালিকা শক্তি হিসাবে কাজ করছে, তাদের উপরে নির্ভর করছে। এটা আসলে স্বাস্থ্য মহাপরিচালকের উপরে খুব একটা নির্ভর করছে বলে আমি মনে করি। দুর্নীতির অভিযোগে দুদকের জেরার মুখে আগের মহাপরিচালক। সবশেষ অতিরিক্ত মহাপরিচালক পদে আনা হয় করোনার শুরুর দিককার চেনামুখ মির্জাদি সেব্রিনা ফ্লোরাকে। এত কিছুর মাঝে থেমে নেই সংক্রমণের গ্রাফ। লম্বা হচ্ছে মৃতদের তালিকা। শঙ্কার খবর, এই প্রশাসনকেই সামাল দিতে হবে করোনার পরের ধাক্কা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 118 জনের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 15,675 জনে। গেল 24 ঘন্টায় আক্রান্তের মধ্যে কেউ মারা যাননি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 52 জন। সিভিল সার্জন জানান, চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে মোট 899টি নমুনা পরীক্ষায় 118 জনের রেজাল্ট পজিটিভ আসে।
করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান পাঠ কার্যক্রম অব্যাহত রাখতে চলছে অনলাইন ক্লাস। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এসব অনলাইন ক্লাস থেকে বঞ্চিত গ্রামের বেশিরভাগ শিক্ষার্থীরা। এতে নেতিবাচক প্রভাব পড়ছে তাদের শিক্ষা কার্যক্রমে। শিক্ষাবিদরা বলছেন, বিকল্প পথ খুঁজে বের করা না হলে এই ক্ষতি পোষানো যাবে না। আমার ছোট্ট সোনামণি বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শিক্ষার্থীদের পাঠ কার্যক্রম অব্যাহত রাখতে শিক্ষকরা নিয়মিত করাচ্ছেন অনলাইন ক্লাস। ময়মনসিংহ অনলাইন প্রাইমারি স্কুল। তবে এমন কেরোসিনের বাতি জ্বালিয়ে যেখানে পড়তে হয় শিক্ষার্থীদের, সেখানে অনলাইন ক্লাসে অংশগ্রহণ স্বপ্ন ছাড়া যেন কিছুই নয়। Iskavar ekdeniva bonda, anda zeni fai atani foi. Anggo kareno nai, anggo mobile nai, anggo TV nai. মানে ফুলাফানে যে দূর পরে যে দূর পারে এ দূরে পরে। অনলাইন ক্লাসটা কি এইটাই তাদের ধারণা নাই। যেটুকু আমরা মোবাইল কন্ট্রাক্ট বা হোমওয়ার্কের মাধ্যমে যেটুকু আগায় নিতে পারি ঠিক ততটুকুই। ময়মনসিংহের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেল অনলাইন ক্লাসের এসব চিত্র। বাস্তবতা হচ্ছে গ্রামের শিক্ষার্থীদের বড় অংশই নেই পড়ার টেবিলে। তাদের সময় কাটছে খেলাধুলায়, দুরন্তপনায়। সব লেভেলে আমাদের এই নির্দেশনাগুলি দেওয়া আছে। আমরা শিক্ষকদের সাথে প্রতিনিয়ত মেসেঞ্জারের মাধ্যমে, জুমের মাধ্যমে প্রায় প্রতিদিন মিটিং করতেছি এবং তাদেরকে মোটিভেশন দিচ্ছি। আমাদের অনেক টিচার আছে যারা এখন যদিও স্বাস্থ্য ঝুঁকি আছে, তারপরেও স্বাস্থ্যবিধি মেনে তারা, আপনি দেখবেন অনেক টিচার কিন্তু আছে, আমাদের মহিলা টিচারও আছে যারা বাড়ি বাড়িতে যায় কিন্তু খোঁজ নিচ্ছে। শিক্ষাবিদরা বলছেন, বর্তমান সময়ে পিছিয়ে পড়ছে গ্রামের শিক্ষার্থীরা। পাঠ কার্যক্রমে নিশ্চিত হচ্ছে না সম অধিকার। শহরে যেরকম ব্যবস্থা আছে এরকম ব্যবস্থা গ্রামে তো পুরোপুরি নিয়ে যাওয়া যাবে না, এটা মানি, কিন্তু গ্রামের মানুষের জন্য অন্য কিছু করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব তো শিক্ষা। যারা এখনও অনলাইন শিক্ষা কার্যক্রমের বাইরে আছে তাদেরকে আমরা কিভাবে যুক্ত করতে পারি, এই জন্য আমাদের নতুন নতুন পন্থা আমরা বের করার চেষ্টা করছি এবং ক্লাস্টারিং করার চেষ্টা করছি। শহর ও গ্রামের বৈষম্য নতুন নয়। গ্রামের শিক্ষার্থীদের পাঠ কার্যক্রমের ক্ষতি পোষাতে প্রযুক্তির বিকল্প পথ খোঁজার তাগিদ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। করোনা মহামারী এবং বন্যার মাঝেও দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। জানান, বাংলাদেশ এখন কারো সাহায্যের মুখাপেক্ষী নয়। জাতীয় প্রেসক্লাবে করোনা মহামারীর সময় চাকরি হারানো সংবাদকর্মীদের অর্থ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। বলেন, বিদেশিদের সব অনুমান মিথ্যা প্রমাণ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বের সরকার মাথা উঁচু করে এগিয়ে চলেছে। ডিউজে এদিন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার অর্থ গণমাধ্যমের 100 সংবাদকর্মীকে প্রদান করে। সংগঠনটি আগামীতেও গণমাধ্যম কর্মীদের পাশে থাকার কথা জানায়। বিদেশিদের সকল অনুমান মিথ্যা প্রমাণ করে আজকে সারা পৃথিবীকে জননেত্রী শেখ হাসিনা দেখিয়েছেন বাংলাদেশ ভিক্ষুকের জাতি নয়, বাংলাদেশ কোনো দেশের সাহায্যের উপরে নির্ভরশীল নয়। যারা বাংলাদেশকে সহজভাবে মেনে নিতে পারে নাই, তাদের জন্য বিরাট পরাজয়, বিরাট অপমান ছিল। করোনায় কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম মহানগরীর প্রায় 600 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে আন্দরকিল্লা এলাকায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয় চাল, ডাল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ছাত্রলীগ। বাদ জুমা নড়াইল শহরে পুরান বাস টার্মিনালে জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাশরাফির বাবা মা, জেলা ছাত্রলীগের সভাপতি সহ সারা দেশে করোনায় আক্রান্তদের জন্য দোয়া করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, পলাশ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দেশের বাইরের খবর জানতে। যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি জানবো। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনা আপডেটে জানতে চাই, ব্রিটেনের আজকের পরিস্থিতি আসলে কেমন? যেহেতু পরিস্থিতি কিছুটা পাল্টাচ্ছে, নতুন করে কোনো ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে কিনা? ধন্যবাদ জোহা। আজ প্রথমে আমি আপডেট জানিয়ে দিই, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন 10 জন এবং আক্রান্ত হয়েছেন 1441 জন। প্রধানমন্ত্রী বরিস জনসন
শনিবার আগামীকাল থেকে লকডাউন আরো কিছুটা শিথিল করার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে এটাও কিন্তু যে সকল এলাকাতে, বিশেষ করে নর্থ ইংল্যান্ড, ওল্ডাম, ম্যানচেস্টার সহ যে সকল এরিয়াতে রেস্ট্রিকশন আছে, সে সকল এরিয়া এই রেস্ট্রিকশন যে তুলে নেওয়ার থেকে বাইরে থাকবে। যেসব এলাকাতে রেস্ট্রিকশন তুলে দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে যেমন 30 জন অতিথি দিয়ে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা যাবে, তারপর ক্যাসিনো, থিয়েটার খোলা যাবে, তারপরে সঙ্গীতের, মিউজিকের যে অনুষ্ঠানগুলো করা যাবে সামাজিক দূরত্ব বজায় রেখে, তারপরে অন্যান্য যেগুলো আছে নেইল বার, ফেস পেইন্টিং এর যেগুলা বার আছে এগুলা খোলার ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি এও সতর্ক করে দিয়েছেন যে ফাইন যেগুলো আছে, এই যে নিয়ম যেসব এলাকায় করোনা ভাইরাসের কারণে যে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে এবং যে সকল বিশেষ করে যে তরুণরা যে ফেস মাস্ক পরে আসছে না, এগুলা তারা মানছে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছে না, এ কারণে উনি যে ফাইনটা ডাবল করে দিয়েছেন এবং কঠোর সতর্কতা অবলম্বন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে তারা বলছেন যে তরুণদের মাধ্যমেই বৃদ্ধদের কাছে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে এবং ওনারা এ থেকে তরুণদের বিশেষ করে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্রিটেনে আপনারা জানেন বৃহস্পতিবার এ লেভেলের রেজাল্ট আউট হয়েছে। এই এ লেভেল রেজাল্ট আউটের কারণে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন, যেহেতু এটা যে স্কুল টিচাররা যে গ্রেড দিয়েছিলেন এই গ্রেড থেকে অনেক এলাকায় ওইটা মানা হয় নাই, অনেক কম গ্রেড মার্ক দেওয়া হয়েছে। এ নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং এসব বিতর্কের কারণে স্কটল্যান্ডের যে প্রাইম মিনিস্টার নিকোলাস স্টার্জন উনি এটা রিভার্স করেছেন, কিন্তু যুক্তরাজ্যের দাবি উঠেছে যাতে এতে অনেক পিছিয়ে পড়া এলাকাগুলোতে যেসব আছে, বিশেষ করে এশিয়ান এলাকাগুলোতে পিছিয়ে পড়া যে সকল এলাকা আছে ওখানে কিন্তু তারা অনেক মার্ক কম পেয়েছে বলে অভিযোগ উঠেছে। সাদেক, এই বিষয়গুলো তো জানলাম, আর একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ফ্রান্সের যারা ব্রিটেনে অনেকে তো অবস্থান করেন, তো তাদের ক্ষেত্রে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বা হবে কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে শনিবার সকাল 4টা থেকে, যেহেতু আপনারা জানেন যে গত 24 ঘন্টায় ফ্রান্সে বৃহস্পতিবার 2669 জনের করোনা আক্রান্ত হয়েছেন। এ কারণে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স থেকে যারা আসবেন তাদেরকে সকাল 4টার পর থেকে যারা আসবেন তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। তো এর জন্য আজকে শুক্রবার, বিশেষ করে আপনারা জানেন যে ব্রিটেনের সাথে ফ্রান্স সম্পর্ক খুব বেশি, টুরিস্ট ওখানে যান এবং এ কারণে ফ্রান্স থেকে প্লেনে অনেক আসছেন। ব্রিটিশ এয়ারওয়েজ তারা ঘোষণা দিয়েছে, তারা এক্সট্রা ফ্লাইট দিয়েছে। তারপরে আপনারা জানেন ট্রেন আসছে, ট্রেনের ফুলি বুকড আপ। তারপরে গাড়ি দিয়ে যে ফ্রান্স থেকে কালিজ বন্দর হয়ে যে যুক্তরাজ্যে আসেন, অসংখ্য প্রচন্ড ভিড় লক্ষ্য করা গেছে ওখানে। তো এ কারণে সবাই চাচ্ছেন যে ভোর 4টার আগেই যুক্তরাজ্যে আসতে। অনেকেই হলিডেতে গিয়েছিলেন, অনেকে যেহেতু যুক্তরাজ্যে লকডাউন শিথিল হওয়ার কারণে অনেকে হলিডেতে গিয়েছিলেন ফ্রান্সে এবং ওনারা চিন্তা করছেন যে 2 দিন পরে এখানে এসে ওনারা কর্মে যোগদান করবেন। কিন্তু যখনই এই ঘোষণা এলো যে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, তখন তারা কিন্তু খুব সবাই চেষ্টা করছেন যে আজকের ভিতরেই তারা আসতে পারেন। এ নিয়েও কিন্তু অনেক বিতর্ক দেখা দিয়েছে যে অনেকেই করেন এত তাড়াহুড়া করে কেন, আরো 2-1 দিন সময় কেন দেওয়া হলো না। এটা কিন্তু সরকার স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানিয়েছে। সৈয়দ সাদেক আহমেদ, এই যে কড়াকড়ির কথা আপনি বলছিলেন, এটি ফ্রান্স থেকে যারা আসছে তাদের ক্ষেত্রে, ফ্রান্স ছাড়া অন্য আর কোনো দেশের ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বা কড়াকড়ি আরোপের সম্ভাবনা রয়েছে কিনা? আসলে ফ্রান্সের সাথে সাথে নেদারল্যান্ড এবং মাল্টা সহ আরো ব্রিটিশ একটা আইল্যান্ড আছে যেগুলোতে সংক্রমণ কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে। তো এ নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে, তো হয়তো কিছুদিনের ভিতরে খুব শীঘ্রই হয়তো যে নেদারল্যান্ড এবং ফ্রান্সে এরকম সতর্কতা অথবা এই যে কোয়ারেন্টাইন, যে ওই দেশ থেকে ফেরত আসলে ব্রিটিশদের টুরিস্টদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো এই জন্য তারা পরামর্শ দিয়েছেন যারা ওইসব দেশগুলোতে আছেন এবং যেসব দেশ
দেশগুলো বিশেষ করে করোনা ভাইরাসের যে আক্রান্তের সংখ্যা যেসব দেশগুলোতে বৃদ্ধি পাচ্ছে, ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে যেসব দেশে বৃদ্ধি পাচ্ছে ওসব দেশ থেকে যেন তারা যারা ব্রিটিশ টুরিস্ট আছেন অথবা হলিডে গেছেন তাদেরকে যাতে খুব দ্রুত ব্রিটেনে ফিরে আসতে পারেন, না হলে হয়তো তারা যদি 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা মাথায় নিয়ে তাদেরকে থাকতে হবে বলে তারা সতর্ক করে দিয়েছে। সাদেক আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য এবং অনেক বিস্তারিত জানলাম আপনার কাছ থেকে। এবার দিনের অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিচ্ছি। আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী। 1975 সালের এই দিনে ঘাতকরা ধানমন্ডি 32 নম্বর বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, নৃশংসভাবে হত্যা করে তার পরিবারের 16 জন সদস্য এবং ঘনিষ্ঠজনদের। এ সময় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বঙ্গবন্ধুর মৃত্যুতে ছেদ পড়ে আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রক্রিয়ায়। প্রতি বছরের মতো এই দিনটি জাতীয় শোক দিবস হিসেবে যথাযথ মর্যাদা আর শোকাবহ পরিবেশে পালিত হবে। তবে করোনার মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। এখন দেশে কোনো হত্যা হলে বিচার চাওয়ার পরিবেশ তৈরি হয়েছে, বিচার হচ্ছেও। অথচ 75-এর 15ই আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যা করার পর খুনিদের বিচার না করে পুরস্কৃত করা হয়েছিল। সেই কালো অধ্যায়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বজন হারিয়ে বিদেশে শরণার্থী হিসেবে থাকার কষ্ট কাউকে বোঝানো সম্ভব নয়। শুক্রবার সকালে মুজিব বর্ষ উপলক্ষে 50,000 বার কোরআন খতম অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের 2,870টি প্রতিষ্ঠানের 70,850 জন এতিম শিশু মোট 50,000 বার পবিত্র কুরআন শরীফ খতম করে। কুরআন খতম শেষে জাতির পিতার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিলের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আপনজনদের হারিয়েছি হঠাৎ একদিনে। দোয়া মাহফিলের আগে প্রধানমন্ত্রী বলেন, 75-এর 15ই আগস্ট সব হারিয়ে এতিম হয়েছেন তিনি, তাই সব সময় এতিমদের প্রকৃত অবস্থা অনুভব করেন তিনি। আমার আর রেহানার আমাদের 10 জন নাতিপুতি আছে এখন, আর আমাদের ছেলে মেয়ে 5 জন। আমরা প্রত্যেকের জন্মদিন এবং আমার যারা ভাই বোন আমি হারিয়েছি, কামাল, জামাল, রাসেল, তাদের জন্মদিন, আমার বাবার সব কিছুতে আমরা কিন্তু সবসময় এতিমখানায় যা পারি আমরা পাঠাই, খাদ্য পাঠাই, যা যা পারি। কারণ আমরা উপলব্ধি করি যে বাইরে কোনো বড় করে পার্টি করে তো লাভ নেই, আমরা যদি এতিমদের মুখে কিছু খাবার তুলে দিতে পারি সেটাই সব থেকে বড়। শেখ হাসিনা বলেন, পরিবার হারিয়ে বিদেশে রিফিউজি হয়ে থাকার কষ্ট কাউকে বলে বোঝানো সম্ভব নয়। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। আজকে একটা হত্যাকাণ্ড হলে সবাই বিচার চাইতে পারে, মামলা করতে পারে। আমরা 15 আগস্টে যারা আপনজন হারিয়েছিলাম, আমাদের কারো মামলা করবার বা বিচার চাওয়ার অধিকার ছিল না, কারণ সেই অধিকারও বন্ধ করে দেওয়া হয়েছিল। ইনডেমনিটি অর্ডিন্যান্স, অর্থাৎ তাদেরকে সমস্ত দায়মুক্ত দেওয়া হয়েছিল খুনিদেরকে, এবং খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কার দেওয়া হয়েছিল। আয় আল্লাহ, 15 আগস্টের এই শোকের দিনে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে শুরু হয় দোয়া। আত্মার মাগফিরাত কামনা করা হয় 15 আগস্টে শহীদদের। সেই সাথে করোনা মহামারী কাটিয়ে দেশ যাতে এগিয়ে যেতে পারে সেই প্রার্থনাও করা হয় আল্লাহর দরবারে। আজকে বঙ্গবন্ধুকে হারিয়ে, পিতাকে হারিয়ে আমরা তোমার দরবারে হাজির হয়েছি। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। যারা বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বাঁচাতে যারা ইনডেমনিটি দিয়েছিল তারাও আবার 2003 সালের 24 ফেব্রুয়ারি অপারেশন ক্লিন হার্টে যাদের হত্যা করা হয়েছিল তাদের বিচার বন্ধে ইনডেমনিটি দিয়েছিল, অথচ তারাই আজ মানবাধিকার আর হত্যার বিচারের কথা বলে।
ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ করে বাক স্বাধীনতা সহ মানুষের মৌলিক এবং সাংবিধানিক অধিকার হরণ করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানিয়েছেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার খর্ব করে এমন সব আইন বাতিল করবে। এই আইন কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, দেশে চলমান মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের অধিকার হরণ প্রক্রিয়ারই একটা অংশ। যে সমস্ত আইন মানুষের অধিকারকে খর্ব করে, অবশ্যই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি পাই কোনো সুষ্ঠু নির্বাচনের মধ্যে, আমরা সেগুলোকে অবশ্যই বাতিল করব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় 4 পুলিশ সদস্য সহ 7 জন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার র্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার সকালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় কক্সবাজার সদর হাসপাতালে। বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে 4 পুলিশ সদস্য অবসরপ্রাপ্ত মেজর সিনহার বোনের দায়ের করা মামলার আসামি। বাকি 3 জন নুরুল আমিন, নিজামউদ্দিন এবং মোহাম্মদ আইয়াস পুলিশের মামলার আলোচিত সাক্ষী। এদিকে সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। নতুন দায়িত্ব পেয়েছেন র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম। সাক্ষীদের বাড়ি গিয়ে চাপ দেওয়ার পর এবার সিনহা রাশেদ হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের হুমকি দেওয়ার অভিযোগ টেকনাফ পুলিশের বিরুদ্ধে। শামলাপুরে চেকপোস্টের ঘটনায় গণমাধ্যমে কথা বলার পর থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ করছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বাইজিদ ইসলাম পলিন। শামলাপুর চেকপোস্টের পাশেই বাইতুন্নুর জামে মসজিদ। মসজিদের ছাদ থেকে স্পষ্ট দেখা যায় চেকপোস্টের সব। সিনহা রাশেদ নিহতের দিনও ব্যতিক্রম হয়নি। প্রত্যক্ষদর্শী হিসেবে ইমাম হাফেজ শহীদুল ইসলাম গণমাধ্যমে কথা বলার পরদিন তাকে হুমকি দিয়ে যান কয়েকজন। বলেছিল, আপনি কেন সাক্ষী দিচ্ছেন, আপনি কেন এটার মধ্যে জড়িত হচ্ছেন, এটা তো প্রশাসনিক ব্যাপার, আর হচ্ছে আপনি মসজিদের ইমাম সাহেব, আপনার এটা নিয়ে কিসের গিয়া এত কিছু, তা আপনি এরকম আর গিয়া করবেন না, গিয়া করলে মানে আপনাকে এরকম করা হবে। ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় পুলিশের হুমকি পেয়ে মুয়াজ্জিন মোহাম্মদ আমিন এলাকা ছাড়া বলে জানান ইমাম। একজন গোয়েন্দা সংস্থা বলতেছে আপনাকে অ্যারেস্ট করবে, আপনাকে নিয়ে যাবে, সুতরাং আপনি যে কোনো প্রকারে চলে যান। তো ও নাকি এদিক থেকে চলে গিয়েছিল, একজন থেকে শুনছি যে এদিক থেকে কোনো পথে চলে গিয়েছিল, আরেকজন শুনছে ছাদের থেকে লাফ দিয়ে কি। ইমামের কথার সত্যতা জানতে মুয়াজ্জিনের বাড়ির পথে যমুনা নিউজ। বছরখানেক আগে এদেশে আসা রোহিঙ্গা আমিন শামলাপুরের পাশে ঘর তুলে থাকেন। স্ত্রী জানালেন, ঈদের 2 দিন পর থেকেই বাড়িতে নেই তিনি। গণমাধ্যমে কথা বলায় 3 বার তাদের বাড়িতে এসেছে পুলিশ। উনি বলতে যাচ্ছে যে ওনার হাজব্যান্ড যখন এখানে মেজর সিংকার বিষয় নিয়ে যখন সাক্ষী দেয়, তখন কুরবানের 2 দিন পরে ওনার হাজব্যান্ডকে ওনার হাজব্যান্ড এখান থেকে চলে যায় কেন, পুলিশে ধমকি দিছে। সিনহা রাশেদ নিহতের পর ঘটনাস্থল শামলাপুর লামার বাজার থেকে শুরু করে পুরো বাহারছড়া এলাকায় এখনো থমথমে। এর মধ্যে প্রত্যক্ষদর্শীদের বাড়িতে পুলিশের উপস্থিতিতে উদ্বেগে সবাই। 3 দিন আগেও এলাকার বাসিন্দা শওকত আলী, মোহাম্মদ আলী, আব্দুল হামিদ ও সিএনজি চালক কামালের বাড়ি যায় পুলিশ। এই 4 জনের বাড়িতে রাত 4টার দিকে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য এসে হুমকি দিয়ে যায় পুলিশ। ওখানে লেখা আছে সাইকেল কাউন্সিল 9টার সময় যাওয়ার, আমাদেরকে বলছে যে 7টার সময় পুলিশ বাড়িতে যাওয়ার, আমাদেরকে তো সাইকেল কাউন্সিল যাওয়ার কথা বলে না। গালাগালি করে নাই, খারাপ ব্যবহার এইরকম বলছে যে তুমি দড়ি নিয়ে যাব, এই করব, এইরকম বলছে যে। শামলাপুরের প্রতিটি বাড়িতে যান বাহারছড়ার এসআই অনুপ কুমার চাকমা। সাদা পোশাকে তার সাথে ছিলেন বেশ কয়েকজন সদস্য। সে বাহারছড়া তদন্ত কেন্দ্রে গিয়ে পাওয়া যায়নি এসআই অনুপকে, ফোনও রিসিভ করেননি তিনি। এসে আলোচিত টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র বা পুলিশ ফাঁড়ি। এই ফাঁড়িটি সিনহা নিহতের আগ দিয়ে এটা মোটামুটি সবসময় খোলা থাকতো, জনসাধারণের প্রবেশও এখানে সচল ছিল। কিন্তু সেই সিনহা নিহতের পর এই দরজা সবসময় বন্ধ থাকে, এমনকি লোক প্রবেশের দরজাও বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী যারা সাক্ষ্য দিয়েছেন তাদের অভিযোগ, এই ফাঁড়ি থেকেই তাদের কাছ থেকে কিছুদিন আগে যাওয়া হয়েছিল হুমকি ধমকি দেওয়ার জন্য। সেটা নিয়ে বক্তব্য জানতে এখানে এসেছি আমরা, কিন্তু এখানে দেখা করছেন না কেউ, কথা বলছেন না কেউ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র, টেকনাফ। চট্টগ্রামের পাহাড়তলিতে একটি বস্তিতে লাগা আগুনে পুড়ে নানি নাতির মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত 4 জন। ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সন্ধ্যা
সোয়া 7টার দিকে আজমনগর রোডে রেলের জায়গায় গড়ে ওঠা বস্তিতে হঠাৎই আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভায় তারা। পরে উদ্ধার করা হয় 1.5 বছরের শিশু রাশেদ এবং তার নানি আয়েশার মরদেহ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রান্নার সময় চুলা থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে অন্তত 12টি ঘর পুড়ে গেছে। এক একটা কলোনিতে 15-16টা করে রুম আছে, এই রুমগুলো তো একদম শেষ। এরপরে তো এখানে যা 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 জিনিসপত্র আছে কোনো কিছু কিছু বাইরে পারে। নিয়ন্ত্রণে আনার পরে আমরা যখন আগুন নির্বাপিত হয়, তারপরে যখন সার্চিং করার পরে আমরা 2টা লাশ পাই, একটা বাচ্চা এবং একজন মহিলা। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে 3 কিশোর মৃত্যুর ঘটনায় কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরখাস্ত করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সচিব জয়নুল বারী। এদিকে ওই ঘটনায় কেন্দ্রের সহকারী পরিচালক সহ 12 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন 14 কিশোরের দাবি, 2 পক্ষের সংঘর্ষে নয়, কর্তৃপক্ষের পিটুনিতে মৃত্যু হয়েছে 3 জনের। ঘটনা অনুসন্ধানে 2 সদস্যের আরও একটি কমিটি করা হয়েছে। এদিকে এই ঘটনায় উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত রাব্বির বাবা রোকা মিয়া। দেশের বিভিন্ন জেলায় অপরাধে জড়িত 280 কিশোরকে আদালতের নির্দেশনায় রাখা হয়েছে যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে। বৃহস্পতিবার রাতে কর্তৃপক্ষ জানায় 2 গ্রুপের সংঘর্ষে মৃত্যু হয়েছে 3 জনের। তবে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন 14 কিশোর বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, ঘটনার সূত্রপাত 3 আগস্ট। ওই দিন মাথার চুল কাটা নিয়ে কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মী নূর ইসলামের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় কয়েকজন কিশোরের। আহতরা বলছে সে ঘটনার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার 18 কিশোরকে ডেকে নেয় নূর ইসলাম। 6 ঘন্টা ধরে চলে নির্যাতন। তুইন, তারপরে চাইনিজ, এরা মনে হয় গ্রিলের মধ্যে হাত দিয়ে ধরে আছে, আর ওরা পলাশ খালি সেই মারতেছে। একের পর একজন হেঁপে গেলে আরেকজন মারতেছে, আরেকজন হেঁপে গেলে আরেকজন মারতেছে। 4-5 জন খালি মারার জন্য আছে। মানে সেন্সার হয়ে যায়, তারপর আবার একটু সেন্সার আসলে শুনি যে কয় যে অগ হয় নাই আরো মার হয় নাই, এটা কিছু হয় নাই। একভাবে 13 জন মারা হয়ে যায়, আবার পরে আবার 13 জন আবার এভাবে শুরু করে। উন্নয়ন কর্তৃপক্ষের হেফাজতে হতাহতের ঘটনার তদন্ত দাবি করেছেন অভিভাবকরা। আমার সন্তান ভালো আছে না মন্দ আছে একটু খালি একটু দেখাইতে কইছি, এটা পাত্তাই দেয় না, এরা ঢুকতেও দেয় না, কথাও কয় না, কুকুরের মতো ব্যবহার করে। ধর আমার ছেলেটা এখন ভালো আছে নাকি আমরা তো সঠিক জানতে পারছি না। নিরাপত্তা থাকবে কি, অনিশ্চয়তা এখন জীবন নিয়ে। নির্যাতনের অভিযোগ নিয়ে কোনো কথা বলছে না উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে কেন্দ্রের সহকারী পরিচালক সহ 12 জনকে হেফাজতে নিয়েছে তারা। যারা ওই কর্মরত ছিল কালকে, তাদের বিরুদ্ধে মূল অভিযোগ হলো এই আহত যারা তাদের। তো তাদেরকে এখন আমরা যাচাই বাছাই করবো। এই ঘটনার সংবাদ প্রাপ্তি কিন্তু অনেক বিলম্ব হয়েছে। আপনারাও অনেক স্থানীয় সাংবাদিক হিসেবে আপনারা জানেন যে আপনারা সংবাদটা কিন্তু অনেক বিলম্বে পেয়েছেন। আপনার অ্যাডমিটেড ইনটু দ্য হাসপাতালে ভর্তির পরে তাও হাসপাতাল অথরিটির মাধ্যমে জানা গেছে। এই ঘটনা তদন্তে সমাজসেবা অধিদপ্তরের পরিচালককে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফা 1995-96 সেশনের পক্ষ থেকে কুড়িগ্রামের চিলমারিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ডুফার আয়োজনে চিলমারি ডিগ্রি কলেজ মাঠে 184 জন বন্যার্থীর মাঝে জনপ্রতি নগদ 500 টাকা করে দেওয়া হয়। সহায়তা পেয়ে দুর্গতরা কৃতজ্ঞতা জানান। সমাজের সামর্থ্যবানদের বন্যা দুর্গত এবং দুস্থদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান উপকারভোগীরা। এ সময় উপস্থিত ছিলেন চিলমারি মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মাহবুব, ডুফার সদস্য ব্যবসায়ী হামিদুল ইসলাম, সোনালী ব্যাংক কর্মকর্তা মনসুর হোসেন, ব্যবসায়ী তাহমিদুর রহমান তুহিন। প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 7,60,000 ছাড়িয়েছে। শনাক্ত 2,12,00,000-এরও বেশি। ভারতে নতুন করে প্রাণ গেছে 990 জনের। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 49,000 ছাড়িয়েছে। আক্রান্ত 25 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রাণ গেছে 477 জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 1,70,000 ছাড়িয়েছে। এদিকে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে নতুন করে 2 শতাধিক মানুষের মৃত্যুর পর দেশটিতে প্রাণহানি 1,05,000 ছাড়ালো। অপর দেশ মেক্সিকো এর সংখ্যা 55,000 ছাড়িয়েছে। জনসমাগমে মাস্ক না পরায় 1.5 শতাধিক মানুষকে জরিমানা করেছে ফ্রান্স পুলিশ। বৃহস্পতিবার নিজ শহরে
চালানো হয় এই অভিযান। প্রত্যেকে 135 ইউরো বা প্রায় 13,000 টাকা আর্থিক জরিমানা করা হয়। প্যারিস সহ 4টি শহরে মাস্ক পরিধানে কড়াকড়ি আরোপ করেছে ফরাসি সরকার। সবশেষ 24 ঘন্টায় 2700 মানুষের করোনা শনাক্ত হয়। মোট আক্রান্ত 2 লাখেরও বেশি, মারা গেছেন 30,000। এদিকে সংক্রমণ ঠেকাতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হলো স্পেনের গ্যালিসিয়া এবং ক্যানারি আইল্যান্ডে। খাবার বা খাবারের প্যাকেট থেকে ছড়ায় না করোনা ভাইরাস, এমন দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এদিকে আগামী বছরই বাণিজ্যিক ভিত্তিতে ভ্যাকসিন উৎপাদনের ঘোষণা দিল ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। ব্রাজিল থেকে আমদানিকৃত ফ্রোজেন চিকেন উইংসে মিলেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে একথা জানায় চীন। মহামারীর মধ্যে নতুন আতঙ্ক তৈরি করেছে এ খবর। বিষয়টি নিয়ে শঙ্কার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য বলছে, খাবার বা খাবারের প্যাকেট থেকে ভাইরাস বিস্তারের কোনো প্রমাণ মেলেনি এ পর্যন্ত। ভাইরাস বিস্তারে খাদ্য সরবরাহ প্রক্রিয়ার কোনো প্রভাব আছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তাই এই বিষয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। খাবারের বেলায় স্বাভাবিক কারণেই কিছু সাবধানতা প্রয়োজন, যেমন যে কোনো ধরনের জীবাণু প্রতিরোধে ভালোভাবে রান্না করে খাওয়া উচিত। আলাদা করে কোভিড-19কে ঝুঁকি হিসেবে দেখার প্রয়োজন নেই। করোনার ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত ধাপের হিউম্যান ট্রায়াল চালানো ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার আশা, নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই শেষ হবে পরীক্ষা। স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির ভিত্তিতে মহামারীর অন্যতম হটস্পট লাতিন আমেরিকায় 40 কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্য তাদের। বিশ্বজুড়ে প্রায় 2 বিলিয়ন ডোজ টিকা প্রয়োজন হবে। বিভিন্ন অঞ্চলে এর উৎপাদন হবে। অ্যাস্ট্রাজেনেকা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে 250 মিলিয়ন ডোজ উৎপাদন করবে, আর সেগুলো সরবরাহ করা হবে লাতিন অঞ্চলে। খুব শিগগিরই উৎপাদন শুরু করব। অনুমোদন প্রক্রিয়া শেষ হতে হতেই বিপুল পরিমাণ ডোজ প্রস্তুত থাকবে। ভ্যাকসিন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই দ্বিতীয় দফায় সংক্রমণ বাড়ছে অনেক দেশে। পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পেরু। যুক্তরাজ্যে প্রবেশের পর 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের তালিকায় যুক্ত হয়েছে ফ্রান্স, নেদারল্যান্ডস সহ আরও 4টি দেশ। দক্ষিণ কোরিয়ায় বেড়েছে ক্লাস্টার ভিত্তিক সংক্রমণ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনার ক্ষতি কাটিয়ে অন্যান্য দেশের তুলনায় দ্রুত গতিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বৈশ্বিক এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে বাংলাদেশের রপ্তানি, আয় এবং রেমিটেন্স প্রবাহ বাড়তে শুরু করেছে। করোনার আঘাতে প্রথম দিকে এই দুই খাতে আয় কমে গিয়েছিল। ধীরে ধীরে ব্যবসায়িক কর্মকাণ্ড শুরু হয়েছে, ফলে অচিরেই বাংলাদেশের সুফল ভোগ করবে। এতে আরও বলা হয়, অন্যান্য দেশের তুলনায় এই দেশের বৈদেশিক ঋণের পরিমাণ কম, তাই বিদেশি সংস্থাগুলো ঝুঁকিমুক্তভাবে ঋণের প্রস্তাব নিয়ে এগিয়ে আসতে পারবে। তবে সবকিছু নির্ভর করবে বৈশ্বিক পরিস্থিতির উপর। করোনা পরবর্তী সময়ে অর্থনীতিতে চাঙ্গা ভাব ধরে রাখাই বেশ চ্যালেঞ্জের। ব্যাপারে নীতি সহায়তা দিচ্ছে সরকার। জিডিপির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে নেওয়া হচ্ছে উদ্যোগ। মহামারীর মধ্যেও বিদায়ী অর্থ বছরে প্রবৃদ্ধির হার 5% ছাড়িয়েছে, বেড়েছে মাথা পিছু আয়। অর্থনীতিবিদরা বলছেন, এখন আত্মতুষ্টিতে থাকলে চলবে না, কাজের সুযোগ তৈরি করে দিতে হবে বিপুল সংখ্যক মানুষকে। স্বাস্থ্য সুরক্ষায় থাকতে হবে সমন্বিত উদ্যোগ। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের অর্থনীতিতে জোরে সোরে ধাক্কা দিয়েছে করোনা। আইএমএফের আশঙ্কা ছিল দেশটিতে জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক না হলেও 1.9% হবে। অন্যদিকে পাকিস্তান, শ্রীলঙ্কার অর্থনীতি নিয়ে খুব একটা স্বস্তিদায়ক পূর্বাভাস দেয়নি উন্নয়ন সহযোগীরা। তবে বলা হয়েছিল তুলনামূলক স্থিতিশীল হতে পারে বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কমেছে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় পরিস্থিতি ভালো। বিবিএসের প্রাথমিক তথ্য বলছে, গেল অর্থ বছরে 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এই অগ্রগতির বড় অংশ এসেছে সেবা খাত থেকে। একই সাথে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2,000 বেশি। গত বছরের 3 ভাগের 1 ভাগ 4 মাস আমরা কাজই করতে পারি, এবং এই 4 মাস ছিল সবচেয়ে শেষের 4 মাস, যখন আমাদের 80% বাস্তবায়ন হয়। সেই জায়গায় আমরা এই যে একটা অর্জন করেছি, আই এম হ্যাপি। তবে করোনা মহামারীর ধাক্কা এখনো শেষ হয়নি, তাই প্রবৃদ্ধির এ ধারা নিয়ে স্বস্তি প্রকাশের সুযোগ নেই। অর্থনীতিবিদরা বলছেন, কাজের সুযোগ হারিয়েছে বিপুল পরিমাণ কর্মশক্তি, আয় কমেছে অনেকের। তাই এখন থেকেই উদ্যোগী না হলে চলতি অর্থ বছরে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জন চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। এখন জিডিপির যে প্রাথমিক প্রাক্কলন আছে, এটা কত মাসের তথ্যের ভিত্তিতে করা হয়েছে সেইটা বোঝাটা খুব জরুরি।
যদি এটা 8 বা 9 মাসের ডাটা নিয়ে করা হয় তাহলে কিন্তু আমাদের যে বড় প্রভাবের সময়টা সেই বড় প্রভাবের সময়টা এটার ভিতরে আসেনি। যারাও কর্মক্ষেত্রে এসেছে তাদের ইনকামটাও কিন্তু আগের চাইতে অনেক কম, সেটা কর্মজীবীদের ক্ষেত্রেও হচ্ছে, যা চাকরিজীবীদের। মানুষের যে পকেটের যে অবস্থা, মানুষের যে সংখ্যা, সেগুলো কিন্তু কাটে নাই। করোনার ধাক্কা সামলে নিতে সমন্বিত কর্মপরিকল্পনা ও নীতি সহায়তার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। আফরোজ রূপা, যমুনা নিউজ, ঢাকা। জানাচ্ছি আরও গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি মাজার দিঘিকে কচ্ছপকে বলা হয় কালের সাক্ষী। বিলুপ্তপ্রায় এবং বিরল প্রজাতির এই প্রাণী দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী হাজির হয় মাজার প্রাঙ্গণে। তাদের দেয়া খাবারের উপরেই বেঁচে থাকে কাছিমগুলো। কিন্তু করোনাকালে দর্শনার্থী কম থাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। বাঁশের কঞ্চির মাথায় কেউ খাওয়াচ্ছেন পাউরুটির ছোট ছোট টুকরো, কেউ বা দিচ্ছেন কলাসহ নানা জাতের ফল, আবার কেউ খাওয়াচ্ছেন মাংস, ডিম কিংবা রান্না করা নানা রকম খাবার। মানুষের ডাকে সাড়া দিয়ে মাথা তুলে খাবার গ্রহণও করছে কাছিম। এমন বিরল দৃশ্য দেখা মিলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারে। প্রতিদিন সারা দেশ থেকে হাজারো মানুষ ছুটে আসেন এখানে। মাজার প্রাঙ্গণে সুবিশাল এই দিঘিতে কাছিম আছে প্রায় 1000 খানেক, যার কোনোটির বয়স 50 থেকে 100 বছর, ওজনে 2 থেকে 3 মণ। কিন্তু করোনায় এখানে দেখা দিয়েছে নতুন সংকট। মাজারে দর্শনার্থী কমায় খাবার সংকটে পড়েছে ঐতিহাসিক এই নিদর্শনগুলো। প্রতি বছর একবার আসি এখানে। আজকে এসে গরু গোস্ত আর আপনার এই ডিম, মুরগির ডিম আমাদের ভালো লাগে, সেই জন্য আমরা খাওয়াচ্ছি। তাছাড়া অন্য কোনো কিছু না, আমাদের কোনো চাহিদা নাই। লকডাউন বাদে মনে করেন দৈনিক এদের খাবার আরো উপরে ভাইসা থাকতো পানিতে। এসব কাছিমকে প্রতিদিন 3 বেলা খাবার জোগাতে হয়। খাবার সংকট কাটাতে মাজারের খাদেম আর এলাকাবাসী সাধ্যমতো চেষ্টা করছেন বলে জানান কর্তৃপক্ষ। এলাকাবাসী এগুলোর প্রতি অনেক সদয় হয়েছেন। বিভিন্ন জনে ঘর থেকে ভাত রান্না করি, ডিম রান্না করি, মাংস, এভাবে যার যার যতটুকু সাধ্য মতো আনি খাওয়াইছে। এই প্রজাতির কাছিম এতটাই বিরল যে প্রাণীবিজ্ঞানীরা জানান এ কাছিম পৃথিবীতে শুধু এ দিঘিতেই বেঁচে আছে। 2002 সালে একে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে ঘোষণা দেয় IUCN। তখন থেকেই সংরক্ষণের চেষ্টা চলছে এই কচ্ছপের। জাপান থেকে এরা আসছিল, এটা একদিন ওখানে জোর চালাইছিল ওই পুকুর পাড়ে। জোর চালাইছিল, একদিন হয়তো ডাইনোসরের মতো এগুলি বিলুপ্ত হতে পারে আপনারা যদি সংরক্ষণ না করেন। তাই আমরা সংরক্ষণের জন্য ব্যবস্থা করছি। জনশ্রুতি আছে প্রায় 1100 বছর আগে এখানে এসেছিলেন ইরানের বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বোস্তামি। তার স্মরণে তৈরি হয়েছে সুবিশাল এই মাজার। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। পারস্য উপসাগরীয় প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিল সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার চমক হিসেবে আসে এই ঘোষণা। মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, অন্যান্য মুসলিম দেশেরও এই পদক্ষেপ নেওয়া উচিত। যদিও ফিলিস্তিনরা বলছে তাদের অধিকার আদায়ের সংগ্রামে এটি ছুরিকাঘাত। মুসলিম অধ্যুষিত মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের উপস্থিতি নিয়ে আপত্তি পুরো আরব বিশ্বেরই। তবে ইসরায়েলের সাথে প্রতিবেশীদের সম্পর্ক স্বাভাবিক করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যাতে নতুন সাফল্যর খবর জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রথম উপসাগরীয় এবং তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সমঝোতা এসেছে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে ধন্যবাদ জানাই। নিঃসন্দেহে এটা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার অংশ। আমার দূরদৃষ্টি বলছে এ পদক্ষেপের অংশ হতে ইচ্ছুক ফিলিস্তিনিরাও, তাই অন্যান্য মুসলিম দেশকেও এ পথ অনুসরণের আহ্বান জানাই। আরব আমিরাত বলছে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে সহায়তার জন্যই এই সমঝোতা। বিনিময়ে আপাতত নতুন বসতি স্থাপন বন্ধের আশ্বাস দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ছাড়া নিজস্ব ভূমিতে সার্বভৌমত্ব কায়েম করতে পারত না ইসরায়েল। প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে আরব আমিরাতের সাথে সমঝোতায় স্থগিত রাখা হয়েছে বসতি স্থাপন। আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই দুপক্ষের জয়সূচক সমঝোতা হলো। এর মাধ্যমে পশ্চিম তীরে দখলকৃত জমিতে বন্ধ করা গেছে আগ্রাসন। একই সাথে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ফিলিস্তিনের হয়ে কথা বলার সুযোগ বাড়ল। তবে এ সমঝোতায় তীব্র ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিন। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারা হলো। ইসরায়েলের সাথে সখ্যতা গড়ে তোলা ফিলিস্তিনিদের পিঠে ছুরি মারা শামিল, কারণ ইহুদি রাষ্ট্র স্পষ্টভাবে বসতি স্থাপন থেকে সরার ঘোষণা দেয়নি।
সমঝোতা অনুসারে শিগগিরই ইসরায়েলের সাথে বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা ও পারস্পরিক দূতাবাস স্থাপনের চুক্তিতে যাবে আরব আমিরাত। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এর সঙ্গে শেষ করছি করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।